জানুয়ারি 2025, যেটার আমরা একটা রিপোর্ট জমা দিয়েছিলাম। সবাই কি দেখতে পাচ্ছি স্পষ্টভাবে? আচ্ছা, ঠিক আছে, সামনে এগোই। ওই শিক্ষা সম্পর্কে আমি একটা বক্তৃতা দিয়েছিলাম, মনে আছে? আমি একটা কবিতা বলেছিলাম আর বক্তৃতা দিয়েছিলাম। আমার বক্তৃতা কি সবাই শুনেছিলাম, মনে আছে? সবাই শুনে নাই, সবাই তখন ঘোরাঘুরিতে ব্যস্ত ছিলাম। আচ্ছা, তো তখন এই যে আমার বক্তৃতার টাইটেল ছিল এটা, প্রাণীবিজ্ঞানের বিভাগের শিক্ষার্থীদের জন্য বর্তমান সময়ে সজাগ থাকা এবং দায়িত্বশীল ভূমিকা রাখার কিছু বিষয়। আমরা প্রাণীবিজ্ঞান নিয়ে পড়ছি কি শুধু কি একটা চাকরি নিব অনার্স শেষ করে, যে চাকরি নিয়ে চলে যাবো, কোনো একটা অনার্স শেষ করার পরে আমরা একটা সরকারি কোনো একটা চাকরি বা বেসরকারি চাকরি পেলে হলো, এটা কি আমাদের জন্য যথেষ্ট? প্রাণীবিজ্ঞান নিয়ে পড়া এটা কিন্তু আমাদের জন্য একটা দায়িত্বের আমানতের, এটা কি জানো? আচ্ছা, তাহলে কি সেই দায়িত্ব, সেই দায়িত্বগুলো একটু স্মরণ করিয়ে দিতে চাই। এই যে দেখো আমার পুরো বক্তৃতাটা এখানে সাংস্কৃতিক জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ। জলবায়ু পরিবর্তিত হচ্ছে, হিট ওয়েভ তৈরি হচ্ছে, মানে জলবায়ু পরিবর্তনের মাধ্যমে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। এখানে কিন্তু আমাদের প্রাণীবিজ্ঞানীদের এখানে কাজ করতে হবে, পরিবেশ সংরক্ষণ করতে হবে। যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রজাতি, এগুলো বিলুপ্ত হয়ে যাওয়ার জন্য পরিবেশের উপর প্রভাব পড়ছে বিরূপ। তো এগুলো আসলে একাডেমিক কথাবার্তা, এগুলো এখন আমাদের ভালো লাগবে না, এগুলো পার করি, ঠিক আছে? তো আমার এই বক্তৃতাটা এখানে ছিল। এগুলো দেখো, জিনোমিক্স এবং বায়োটেকনোলজি হচ্ছে এখন একটা খুব গুরুত্বপূর্ণ সেক্টর যেখানে আমরা কাজ করতে পারি, সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে পারি, প্রযুক্তি ব্যবহার করতে পারি। আর এইগুলো হচ্ছে আমাদের কাজ। আমরা যে পড়াশোনা করি, পড়াশোনাটা আমরা আনন্দ নিয়ে কেন করতে পারি না? যখন পড়াশোনাটাকে শুধু বইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রাখি, আমরা বাস্তব জীবনে যদি রিলেট করে পড়তে পারি, তখন পড়াশোনাটা আনন্দময় হয়ে ওঠে। বাস্তব জীবনে দায়িত্ব বোধ নিয়ে যদি আমরা পড়াশোনা করি, তখন সেই পড়ালেখাটা আনন্দময় হয়ে ওঠে। তো এখানে জাস্ট একটা পাওয়ার পেজ দেওয়া হয়েছিল আমার বক্তৃতাটা সম্পর্কে, তো এটাকে আমি পার করে দিচ্ছি, এগুলো বলেছি। আচ্ছা, ফিউচার জুলজিস্টের বহুমুখী সত্তা এখানে দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে এখানে শেষ করছি। আচ্ছা, এটা হচ্ছে একটা বিজ্ঞান বায়োলজি বিষয়ক একটা প্রতিবেদন। প্রতি বছর 10,000 থেকে 1 লক্ষ পরিমাণ প্রজাতি বিলুপ্ত, এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে মানুষের কর্মকাণ্ডের জন্য। তাহলে কি তাদেরকে সেভ করা আমাদের দায়িত্ব না? তারা যদি বিলুপ্ত হয়ে যায়, পরিবেশটা বা পৃথিবীটা এক সময় হুমকির মুখে পড়বে। তারপরে দেখো কোরাল রিফ, আমরা মিডল ইয়েতে পড়ছি না, কোরাল রিফ 1 থেকে 2% হারে প্রতি বছর ধ্বংস হয়ে যাচ্ছে বা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তারপরে দেখো এই যে একটা কোভিড-19 যে করোনা ভাইরাসের যে একটা সময় গেল, এখানে কাজ করার সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করার দায়িত্ব কারা ছিল? প্রাণীবিজ্ঞানী বা ডক্টররা। তো আমরা যেন নাম বুঝে হ্যাঁ, এই যে ডক্টররা চিকিৎসা বিজ্ঞানে এত প্রোগ্রেস কিভাবে করেছে বলো তো? প্রাণীবিজ্ঞানীরা সে অ্যারিস্টটল থেকে শুরু করে প্রাণীবিজ্ঞানীরা মানুষের অ্যানাটমি এবং মানুষের যে রোগ প্যাথোলজি নিয়ে গবেষণা করেছে, তখনই কিন্তু ডক্টররা পেরেছে। তো আমরাও কিন্তু আমাদের যে অবদান, এর মাধ্যমে কিন্তু ডক্টররাও কাজ করতে পারে। তো আমরাও কিন্তু চিকিৎসা বিজ্ঞানে অবদান রাখতে পারি। তারপরে দেখো বিজ্ঞানীরা ধারণা করছেন যে, আচ্ছা এখানে বলা আছে যে ইনফেকশাস ডিজিজ, যেগুলো হচ্ছে সংক্রামক রোগ, সেগুলো 60% যেগুলো মানুষ থেকে প্রাণীতে এখন মানে প্রাণী থেকে মানুষ ছড়িয়ে পড়ছে। তারপরে দেখো বিজ্ঞানীরা ধারণা করছেন যে এখন বর্তমানে পৃথিবীতে যতটুকু প্রজাতি আছে, কত লক্ষ প্রাণী প্রজাতি কে বলবে? 1.5 মিলিয়ন বা 15 লক্ষ বা 14 লক্ষ বা 13 লক্ষ, অনেকগুলো বলা আসছে বই, ঠিক আছে? তো তাহলে এখন 15 লক্ষ আছে, এটা জাস্ট 1%, মানে এর আগে 99% যে প্রাণী ছিল সেগুলো সব বিলুপ্ত হয়ে গেছে, এখানে বিজ্ঞানীরা ধারণা করছে। তাহলে এত প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, এই প্রাণীগুলোকে আমরা সংরক্ষণে রাখতে পারিনি। প্রত্যেকটা প্রাণী আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটা প্রাণী, যদি একটা প্রাণী হারিয়ে যায়, ওই প্রাণীটাকে আবার পুনরায় কি উৎপাদন করা সম্ভব? এখন বলবা যে জুরাসিক পার্ক যে মুভিতে ডাইনোসরকে কিভাবে আবার উৎপাদন করা হয়েছে, হ্যাঁ, তো এইভাবে হয়তো সম্ভব। কিন্তু হ্যাঁ, আসলে এটা নিয়ে রিসার্চ চলছে এবং 2025 সালের জানুয়ারিতে একটা গবেষণা প্রকাশিত হয়েছে যে আসলে হয়তো বা ডাইনোসরকে আবার নিয়ে আসা সম্ভব হতে পারে। তো আমাদের দেশে অনেকগুলো জায়গা আছে যেগুলোর অভিভাবক আমরা। অভিভাবক বলতে কি বুঝতে পারছো? অভিভাবক এই জায়গাগুলো সংরক্ষণ করে আমাদের দায়িত্ব, মানে আমাদের তত্ত্বাবধানে থাকবে। এই জিনিসটা ফিল করতে পারবা যদি এইচএসসি বায়োলজির একটা বইয়ের একটা পৃষ্ঠা তোমাদেরকে দেখে। এটা কি বলতো? সুন্দরবন, ছবি একটু আর কি ব্লার হয়ে গেছে। তারপরে এটা হচ্ছে কক্সবাজার, তারপরে এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, তারপরে লাইন সাফারি পার্ক একটা অংশ বলতে পারো। তো এইগুলো সংরক্ষণ করা কিন্তু আমাদেরই দায়িত্ব। এগুলো সম্পর্কে জানা এবং এগুলো সংরক্ষণে সচেতন হওয়া আমাদের ভূমিকা। তো এই যে লাইন সাফারি পার্কের গেট দেখে নাও, আমরা এখানে যাবো কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ, ঠিক আছে? তারপরে চলো সামনে এগোই। তো আরো কিছু জায়গা আছে, দেখো বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তর, যেটা এই যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা বিভাগে। এই বিভাগগুলোতে জেলাগুলোর যে প্রাণী সম্পদ, এগুলো হচ্ছে আমাদের কার্যালয়, এগুলো হচ্ছে আমাদের আগামী দিনের কার্যালয়, এইগুলো আমরা আগামী দিন পরিচালনা করব। তাহলে তারপরে দেখো রাজশাহী ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ জুলজি যে মিউজিয়াম, এটা তোমাদেরকে ভ্রমণ করার জন্য আহ্বান হলো, এটা হচ্ছে আমাদের কার্যালয়।
এখানে আমরা মাত্র 4 জন অলিম্পিয়াডে গিয়েছিলাম। এই মিউজিয়ামটা যদি দেখতে পারো, কামরুল, এই যে এটা হচ্ছে গেট, বন্ধ করে দিয়েছে গেটটা আর কি, বের হয়ে আমরা তারপর একটা ছবি নিয়েছিলাম। কামরুল স্যার এই মিউজিয়ামটার কথা বারবার ওনার লেকচারে বলে। তো তোমাদের আহ্বান হলো সামনের বছর যখন জুলজি অলিম্পিয়াড হবে, সামনের বছর মে মাসে হবে, মে মাসের প্রথম সপ্তাহে, তখন অলিম্পিয়াডে অংশগ্রহণ করার মাধ্যমে তোমরা রাজশাহী ইউনিভার্সিটির স্যারদের সাথে কথা বলতে পারবা এবং মিউজিয়ামটা ঘুরে দেখতে পারবা। তাহলে পড়ালেখাকে আরো বেশি ভালো লাগে, পড়ালেখার প্রতি ভালো লাগা, ভালোবাসা তৈরি হবে। চলো এবার সামনে এগোই। আচ্ছা, পিকনিক, তাই না? আমরা অনেকে পিকনিক শব্দটা ব্যবহার করছি। পিকনিকে আমরা জোরে ভাষা বলি বইয়ের ভাষায়, আর চাপাই আমরা কি বলি, দেখো পেটে চলে আসছে, বৈশাখ বলতে পারি, তাই না? আচ্ছা, তো এইগুলোকে কি করা যাবে না, বলা যাবে না, বলা নিষেধ প্রাণী বিজ্ঞানের ছাত্র হইলে, ঠিক আছে? বাড়িতে তোমরা কানটাই দিয়ে যে পিকনিক করো বা পার্কে গিয়ে করো, সেটাকে পিকনিক বলবা, কিন্তু প্রাণী বিজ্ঞানের ছাত্র হলে আর পিকনিক বলা যাবে না, ভুলেও পিকনিক বলবা না। এমন ঘটনা ঘটছে, কামরুল স্যারের সামনে আরেকজন অন্য ডিপার্টমেন্টের স্যার বলছে যে হ্যাঁ, এই আবু সাইদকে কোথায় নিয়ে যাচ্ছেন, পিকনিকে নিয়ে যাচ্ছেন, কোথায় পিকনিক বলছে, আবার পিকনিক, আপনি পিকনিক বলছেন, এটা শিক্ষা সফর, স্টাডি ট্যুর, শিক্ষা অভিযান। তাহলে শিক্ষা সফরও বলা যাবে। এখন শিক্ষা সফরটা আনন্দ ভ্রমণ হয়ে গেছে, সবাই আনন্দের জন্য যায়, কিন্তু ওখান থেকে কোনো শিক্ষা নিয়ে আসে না। তো আমাদেরকে বলতে হবে স্টাডি ট্যুর অথবা এক্সকারশন। এক্সকারশন আমাদের সিলেবাসে বলা আছে। এক্সপেডিশন, শিক্ষা সফর বা শিক্ষা অভিযান যদি আমরা বলি তাহলে সবচেয়ে ভালো হয়। আমরা গাজীপুর সাফারি পার্ক এমন একটা অভিযানে যাব যেটা আমরা জ্ঞান অর্জনের জন্য যাব। আমরা তার অভিভাবক তার সন্তানকে যেভাবে লালন পালন করে, ওই জায়গা থেকে আমরা লালন পালন করে হয়তো বা আমরা আগামী দিনে রাখবো, এরকম। তো সামনে এগোই। আচ্ছা, এই যে তোমাদের বারবার যেটা বলছিলাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের সিলেবাস। ফার্স্ট ইয়ারের জুলজি প্র্যাকটিক্যালে এই সিলেবাসে এখানে বলা ছিল যে ফিল্ড ভিজিট টু অবজার্ভ লোকাল ইনভারটিভেট ফনা। এখানে আমরা বাবুডাং গিয়েছিলাম এটা কমপ্লিট করার জন্য। তারপরে আমাদের সেকেন্ড ইয়ারের প্র্যাকটিক্যালে আছে, দেখো, সমুদ্র, এস্টুয়ারি বা ফরেস্ট। অর্থাৎ থার্ড ইয়ারে যেতে কক্সবাজার যেতে হবে অথবা কোনো জঙ্গল বা বন যেতে হবে, সমুদ্র। তারপর প্র্যাকটিক্যাল ফোর্থ ইয়ারে আমাদের আছে কোনো পোল্ট্রি ফার্ম বা ডেইরি বা ফিশ, ক্রোকোডাইল, এরকম কোনো ফার্মে যেতে হবে। তো এই আসলে দেখো এটা হচ্ছে আমাদের সিলেবাস, এটা কিন্তু সিলেবাস থেকে নেওয়া। ওই যে সিলেবাস দেখছো না, সিলেবাস মানে বুঝো তোমরা, সরি আমরা সবাই বুঝি, মানে আমাদের সবার কাছে আসলে প্রাণী বিজ্ঞানের ওই যে কবি পাবলিকেশনের 10 সিলেবাসটা নাই, এটা আসলে দুঃখের। যাদের কাছে নাই এখনো ফটোকপি করে নিবা। আমার বন্ধুদের প্রতি এখন তো আবেদন, এখন তোমাদের প্রতি আবেদন করতে পারো। তারপরে যে এইচএসসি আমাদের বইটা আমাদের সবার প্রিয় গাজী আজমল স্যারের এইচএসসি সেকেন্ড পেপার বই, সবার প্রিয় তো নাকি? সাজিদ বলছেন সাজিদের প্রিয় না। তো চলো এই বইটা, এই যে রুমি মাছ অধ্যায়টা, দেখো হালদা নদী সম্পর্কে এখানে বলা আছে। হালদা নদী একটা মৎস্যকণি। হালদা নদীর এই জায়গায় একটা কথা বলা আছে, দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি নামে একটা আধুনিক গবেষণাগার প্রতিষ্ঠা করা হয়েছে। এটা থেকে এইটা পড়ার পরে এইচএসসি লাইফে যারা পড়েছো তারা ফিল করতে পেরেছো যে যে বিশ্ববিদ্যালয় বা যে কলেজের পাশে কোনো এইরকম জায়গা আছে যেটা এরকম বায়োলজিক্যাল বা জুলজিক্যাল, সেটার দায়িত্ব ওই বিশ্ববিদ্যালয় বা কলেজের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে যে হালদা রিভার আছে, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জুলজি ডিপার্টমেন্ট দেখাশোনা করছে, যারা হচ্ছে এটার অভিভাবক। তো আমাদের পাশে কি আছে বলো তো? পদ্মা নদী আছে, পদ্মা নদী আছে না, মহানন্দা নদী আছে না? দেখো এই যে পদ্মা নদী, রাজশাহী এবং চাঁপানবাবগঞ্জ অঞ্চল, আমাদেরও কিন্তু রুই মাছ সংরক্ষণের, রুই মাছ যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমাদের এখানেও আছে। তো আমাদের তো চাঁপানবাবগঞ্জের মানুষ হিসেবে, রাজশাহীর মানুষ হিসেবে এটা আমাদেরকে সংরক্ষণে, আমাদের মহানন্দা এবং পদ্মা নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, যে ব্যাপক একটা প্লাস্টিক দূষণ হচ্ছে এটা যেন না হয়, নদীকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, ভালো রাখা যায়, এটার জন্য আমাদেরকে কিন্তু দায়িত্ব পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং কিয়ামতের দিন তোমরা প্রত্যেকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তো আমাদেরকে আল্লাহ কিন্তু কিয়ামতের দিন জিজ্ঞেস করবে যে তোমাদেরকে মহানন্দা নদী দিয়েছিলাম, পদ্মা নদী দিয়েছিলাম, তোমরা এটা ভালোভাবে যত্ন নাও নি। আল্লাহ যদি না দিতেন তাহলে সেই হিমালয় পর্বতমালা থেকে পদ্মা নদী, মহানন্দা নদী চলে আসতো না একা একা। এখন আসল যেটা আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে কি টিম ওয়ার্ক। ইন্সপিরেশন, টিম ওয়ার্ক, কোলাবোরেশন, সাকসেস, ট্রাস্ট, এটা মিলে তৈরি হয় টিম ওয়ার্ক। আমাদেরকে টিম ওয়ার্ক করতে হবে। টিম ওয়ার্ক মানে কি? দলবদ্ধভাবে কোনো কাজ সম্পন্ন করা। দেখো ইউনিটি ইজ স্ট্রেংথ, এটা আমরা সবাই পড়েছি, জানি। when there is teamwork and collaboration wonderful things can be achieved। ওয়ান্ডারফুল কোনো কিছু আমরা অ্যাচিভ করতে পারি। আজকে কামরুল স্যার বলে দিল যে তোমরা এমন কোনো কিছু তোমরা করে ফেলো ব্যাচে যেন তোমরা ফুটপ্রিন্ট রেখে যেতে পারো। তাহলে আমরা এমন কিছু ভালো কিছু করব বা এমন কিছু ইউনিক কিছু করব ক্রিয়েটিভ, যেন সেটা ফুটপ্রিন্ট রেখে যায় আমাদের। এমন খারাপ কিছু করব না বা এমন ত্রুটিমূলক কিছু করব না যেন আমাদের ফুটপ্রিন্ট এই যে বলে দিয়েছে। তাহলে even the weak become strong when they are united। এমনকি দুর্বলরা পর্যন্ত, আমরা যদি দুর্বল হই কিন্তু আমরা সবাই যদি ইউনাইটেড থাকি তাহলে আমরা শক্তিশালী হয়ে যাব। এবার
ইউনিটি শেখার জন্য, আমাদেরকে নৈতিকতা শেখার জন্য, আমাদের মধ্যে ইউনিটি, একতাবদ্ধ আনুগত্য এবং টিম ওয়ার্ক শেখানোর জন্য অনেক মাধ্যম থাকতে পারে, বাট ইসলাম আমাদেরকে যেটা শিখিয়েছে এর চাইতে ভালো মাধ্যম আমি পাইনি। যদি তোমরা পেয়ে থাকো তাহলে বলতে পারো। তাহলে চলো আমরা ইসলাম থেকে শিখি। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত। এই আয়াতটা তোমরা অনেকেই শুনেছো, অনেকেই পড়েছো। তোমরা সকলে আল্লাহর প্রতি শক্তভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। এটা এই আয়াতটা আমাদের ইউনিট হতে বলে, মুসলিমদেরকে, অমুসলিম হোক যাই হোক। তো আমরা এই জিওলজি ডিপার্টমেন্ট, দেশ বিশ্লেষণ, এই পরিবার, আমরা যেন ইউনাইট থাকি, আমরা যেন বিচ্ছিন্ন না হয়ে যাই কোনো কিছুতে। এটা আল্লাহর নির্দেশ। ইউনিটি ইজ স্ট্রেংথ, এটা মানুষের তৈরি কথা। একতাই বল, 10-এর লাইন একটা বোঝা। ইউনাইটেড ইজ স্ট্যান্ড উইল বি ফল, তাই না? এগুলো সবাই আমরা পড়েছি সেই প্রাইমারি লাইন থেকে। তারপরে চলো কি লেখা আছে দেখো। তাহলে পৃথিবীটাকে ভ্রমণ করা, এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনে বলেছেন যে তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা দায়িত্ব। সুতরাং আমরা একটা দায়িত্ব পালন করতে যাচ্ছি, না কেবল আনন্দ ভ্রমণে যাচ্ছি। আনন্দ অবশ্যই হবে। আজকে শিক্ষা সফরের একটা অংশ শুরু হয়ে গেছে বলতে পারো। আজকে যে মোমেন্টগুলো আমরা ফিল করলাম স্যার ম্যামদের সাথে আনন্দ ঘন, এটা যারা মিস করেছে তারা তো আসলে মিস করেছে। এখন থেকেই বলতে পারো শিক্ষা সফরের মধ্যে একটা আমাদের শুরু হয়ে গেছে শিক্ষা সফরের একটা প্রথম অংশ। সিনিয়র ভাই আপুরা বলে থাকে বারবার, সিনিয়র ভাইয়া আপনাদের সাথে কমিউনিকেশন রাখবা বেশি বেশি। সিনিয়র ভাই আপুরা বলে, আচ্ছা, তো সিনিয়র ভাই আপুরা বলে থাকে যে হ্যাঁ শিক্ষা সফরে যখন যাবা তখন স্যার ম্যামরা একেবারে বন্ধুর মতো হয়ে যাবে। কিন্তু একদম বন্ধুর মতো হয়ে যাবে না তখন স্যার ম্যামদের সাথে। স্যার ম্যামদের একদম আনুগত্য করতে হবে। স্যার ম্যাম যেটা বলবে সেটা আমাদের মেনে নিতে হবে, যতক্ষণ অবধি কোনো কিছু হারাম কোনো কিছু না বলবে মেনে নিতে হবে, আমাদের মেনে নিতে চাই। ঠিক আছে? যদি বলে 5 মিনিটের মধ্যে এখানে উপস্থিত হও তাহলে সেটাই করতে হবে। তো এই যে আমরা শিক্ষা সফরে যাবো, এটাও আলোচনা মতো আমাদের বলেছি। তারপরে দেখো যে ব্যক্তি জ্ঞান অর্জনের খুঁজে বের হয় সে আলোর পথে বের হয়। আমরা জ্ঞান অর্জনের খুঁজে বের হবো তো নাকি? তাহলে আমরা আলোর পথে বের হবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ বলছেন কোরআনে যে মানুষকে আমি ইবাদত ব্যতীত কোনো অন্য উদ্দেশ্যে সৃষ্টি করিনি, ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আমাদের এই শিক্ষা সফরে যাওয়াটা হচ্ছে একটা ইবাদত। ওকে? তাহলে আল্লাহ আমাদের শিক্ষা বুঝানকে তার জ্ঞান অর্জন, তার সন্তুষ্টির জন্য কবুল করে নিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তারপর এখন যে লেখাটা আসছে এটা দেখার পরে তোমরা হয়তো কেউ কেউ আমাকে আস্ত রাখতে নাও পারো। আচ্ছা দেখো কি আছে। হ্যাঁ, সূরা নিসাতে আয়াত এসেছে, হে বিশ্বাসীগণ তোমরা আনুগত্য করো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তোমাদের দায়িত্বশীলদের। এখানে কোনো জায়গায় ইমাম বলা হয়েছে অর্থে, ইমাম শব্দটা দিয়ে তোমরা শুনেছো। তো দেখো এরপরে যে কথাটা আসছে সেটা তোমরা পড়ে দেখো কি লেখা আছে। পড়েছো? স্যার আমাদের দায়িত্বশীল ইমাম। আমাদের মধ্যে যিনি ক্যাপ্টেন থাকবে হামিদুল্লাহ ক্যাপ্টেন থাকবে, মেয়েদের মধ্যে শাওলি, মিতু ক্যাপ্টেন থাকবে। ক্যাপ্টেনদের আনুগত্য করাটাও কিন্তু কি আনুগত্য। ওকে, ঠিক আছে, আনুগত্য করবে। কিন্তু তাই বলে ক্যাপ্টেন মানে সে আসল প্রকৃত ক্যাপ্টেন, এবং আসল ক্যাপ্টেন শিখে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এমন না যে আমি বসে থাকবো, আমি অলসতা করব এবং আমি অন্যকে দিয়ে কাজ করিয়ে নিব। এটা তিনি ক্যাপ্টেনই না। তাহলে তিনি ক্যাপ্টেন হবেন, তিনি কাজ করবেন এবং সাথে কাজ করিয়ে নেবেন। তিনি কোদল দিয়ে মাটি খুঁড়বেন এবং সাথে অন্যদের জন্য মাটি খুঁড়িয়ে নেবেন। ওকে, তাহলে ক্যাপ্টেনদেরকে আমাদের এরকম হতে হবে। আমাদের থার্ড ইয়ারের সিনিয়র ভাই আপনারা বলছে যে এমন কেউ ক্যাপ্টেন হবে বা এমন কেউ তোমাদের মধ্যে মানে প্রতিনিধি হবে যে খাওয়া হয়ে যাবে, কাজের সময় তাকে পাওয়া যাবে না, স্যার ম্যামরা তাকে খুঁজে পাবে না, এমনটা যাতে না হয়। তাহলে ক্যাপ্টেনটা বললে তোমরা সাথে সাথে সেটা অবে করবা শিক্ষা সফরে। আর আমরা যেন ইউনাইটেড থাকি, কোনো কিছু নিয়ে যেন মনোমালিন্য না করি। যে রুমের বিষয়টা নিয়ে কার সাথে রুম পেলাম না পেলাম, হ্যাঁ আমি তো তার সাথে রুম শেয়ার করতে চাইনি, হ্যাঁ এগুলো নিয়ে যেন মনোমালিন্য না হয়। বাসে বসা নিয়ে যেন মনোমালিন্য না হয়। কোনো কিছুতে কারো যদি কোনো কিছু ত্রুটি হয়, কমতি হয়, তাহলে সেটা সমাধান করে ফেলার চেষ্টা করবে ভালোভাবে, সেটা নিয়ে যাতে কোনো খারাপ পরিস্থিতি শিক্ষা সফরে সৃষ্টি না হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। তো এই বলে শেষ করছি আমার প্রেজেন্টেশন। তোমাদের সকলকে ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে অথবা আমার বলার মাধ্যমে যদি ভাষার মাধ্যমে কোনো ভুল হয় আমাকে ক্ষমা করবা। আগামী দিনে যাতে আরো ভালোভাবে প্রেজেন্টেশন দিতে পারি এই জন্য। আর ওকে, শিক্ষা সফর থেকে এসে কিন্তু প্রেজেন্টেশন দিতে হবে শিক্ষা সফরের উপরে। এই জন্য কিন্তু তোমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলো।
তো এই বলে আমি আমার আজকের প্রেজেন্টেশন শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকক্ষণ ধরে ধৈর্য নিয়ে আজকের এই প্রেজেন্টেশন দেখেছি এই জন্য। তো শেষ করছি তাহলে, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।